হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া, ভিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দেখতে দেখতে রহমত বরকত নাজাতের মাস রমজান মাস কিন্তু চলেই যাচ্ছে। তো আজকে আমি 20 রমজানের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু রমজান মাস, ঘুম থেকে উঠতে সবারই একটু দেরি হয়ে যায়, তো আজকে একটু লেট হয়ে গিয়েছে। তো ঘুম থেকে উঠে আগে বাসা একটু পরিষ্কার করে নিলাম, সব কিছু মুছে তারপর এখন চলে আসছি আমার মেয়ে সাইনের রুমে। তো ও অনেক দিন থেকে আবদার করছিল ওর একটা রুম রেডি করে দেওয়ার জন্য। ও একদম পিঙ্ক কালারের সব কিছু ওই রুমের জন্য চাইছিল। তো আমি খুবই ইজিলি একটা রুম ওর জন্য রেডি করে দিয়েছি, যাতে ও এই রুমটা পেয়ে খুশি হতে পারে। তো সেই জন্য প্রথমে ওর রুমটা ভালো করে আগে কালার করা লেগেছে। তো ও চাইছিল পিঙ্ক কালার করতে, তো আমি বললাম যে দরকার নাই পিঙ্ক কালার, হোয়াইট কালার বা অন্য কোনো কালার দিলেও কিন্তু আমরা পিঙ্ক কালার দিয়ে এটাকে সাজাতে পারবো। তো সেই জন্য আমি এই কালারটা দিয়ে আগে ওর রুম কালার করিয়ে নিয়েছিলাম। এটা বেশ আগে করিয়েছিলাম। তো এরপরে আমরা দারাজে এই স্টিকারটা অর্ডার করেছি। তো এই স্টিকারটা এরকম লম্বা রোলের মতো ছিল, পরে আমি আর সাইফ মিলে এটাকে ওয়ালে লাগিয়েছি। বেশ কষ্ট করেই এটা লাগাতে হয়েছে। স্টিকারগুলো বেশ বড় বড়, খোলার পরে যদি না লাগানো যায় তাহলে দেখা যায় অনেক সময় ব্যাকা হয়ে যাচ্ছে বা বিভিন্ন সমস্যা হয়েছে। তো যাই হোক, পরে আমরা স্টিকারটা ভালো করে লাগাতে পেরেছি শেষ পর্যন্ত। আর এখানে একটা সিঙ্গেল বেড ছিল বাসায়, তো সেই বেডটাই সাইনের জন্য রেডি করে দিয়ে দিয়েছি। ওর পছন্দের পিঙ্ক কালারের একটা বেড কাভার এখানে দিয়েছি, আর একটা খুব সুন্দর কুশন ওর জন্য কিনে এনেছিলাম, আর একটা পিঙ্ক কালারের পাপোশ। তো সব কিছু দিয়ে রুমটা মোটামুটি আমরা পিঙ্ক কালারের করে ফেলেছি। আর এখানে জানালার পর্দাগুলো পিঙ্ক কালারের আনার কারণে এটা আর একটু রুমটা কালারটাই পিঙ্ক কালারের মনে হচ্ছিল। আর এখানে ফ্লাওয়ার দিয়ে একটা ভাস রেডি করার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি রুমটা যেন একদম সিম্পল থাকে। আর এটার উপরে ও কিছু খেলনা রেখেছে, এটাতে সাইনের যে কাপড় চোপড় আছে সেগুলো ও রাখতে পারবে। আর কিছু ফেরি লাইটস দিয়ে রুমটাকে একটু ডেকোরেশন করে দিয়েছি। সকালে ফজরের নামাজ পড়ার পর জানালা খুলে পর্দাগুলো টেনে দিয়েছিলাম। তো এখন 12টা সাড়ে 12টার মতো বাজে, অনেক রোদ আসছিল বাইরে থেকে। তো আমার ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল, সব কিছু অন্ধকার দেখা যাচ্ছিল। তো সেই জন্য আমি জানালার পর্দাগুলো একটু টেনে দিচ্ছিলাম। আর এখানে এই কর্নারে একটা ছোট্ট ড্রেসিং টেবিলের ব্যবস্থা করেছি। সাইন অবশ্য খুব বেশি সাজগুজ পছন্দ করে না, তারপরেও এটা যেহেতু মেয়েদের রুম, একটা ড্রেসিং টেবিল না থাকলে আসলে রুমটা পূর্ণতা পায় না। আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমি DIY করেছি। আমাদের বাসায় ছোট্ট একটা টেবিল ছিল, ওটার সাথে আমি একটা আয়না ফিক্সড করেছি, তারপর এটা চারদিকে এরকম ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছি। আর গোলাপি রঙের একটা টেবিল ক্লথ এখানে বিছিয়ে দিয়েছি, যাতে ড্রেসিং টেবিলটা একটা গোলাপি আভা পায়। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিউয়ার্সরা এই ড্রেসিং টেবিলটা কীরকম হয়েছে। তো এখানে একটা জুয়েলারি বক্স ছিল, তো এটাও এখানে রেখে দিলাম। যেহেতু এটা মেয়েদের রুম, তো মেয়েদের জিনিসগুলো থাকলেই ভালো লাগে। আর এখানে কিছু জুয়েলারি রেখে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের লাইফস্টাইল ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া, সেটাও আপনারা ফলো করে রেখে দিতে পারেন। ওখানে আমি আমার বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করি, বিভিন্ন ছবি শেয়ার করি। তারপর এই রকমের ভিডিওগুলো আমি কিন্তু ফেসবুক পেজে শেয়ার করে থাকি। তো আপনারা চাইলে সেগুলো আপনাদের ফেসবুক থেকেও দেখতে পারেন। তো আমার মেয়ের রুমটা কীরকম হয়েছে সেটাও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমি এখন লাইট বন্ধ করে তারপর ফেরি লাইট জ্বালিয়ে রুমটা আবারও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো রুমটার কালার যদিও পিঙ্ক কালার নয়, তারপরেও কিন্তু জিনিসপত্র দিয়ে রুমটাকে একটা গোলাপি রুম বানিয়ে ফেলা যায়, সেটাই আমি করেছি। কারণ দেখা যায় যে যদি রুমের কালারটা একদম গোলাপি করা হয়ে যায় তাহলে অন্য কোনো কালার বা অন্য কিছু আর করা যাবে না, যে কারণে আমি আর রুমটাকে গোলাপি করতে চাইনি।
তো যাই হোক, এখন হচ্ছে কিচেনে চলে আসছি, প্রায় 3টা মতো বাজে। এখন হচ্ছে ইফতার রেডি করার সময় হয়ে গিয়েছে। তো একদিকে খিচুড়ি হচ্ছিল আর একদিকে হচ্ছে আমি পেঁয়াজু আর চিকেন বলগুলো ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজুটা হয়ে যাওয়ার পরে আমি চিকেন বলটা এই একই তেলের মধ্যে ভেজে নেব। খিচুড়িটা হয়ে যাওয়ার পরে আমি ছোলা ভুনাটাও ওই দিকে বসাবো। আর হচ্ছে সালাদ কাটা লাগবে, সেটা কেটে নিয়েছি। এখন হচ্ছে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। ইফতারি টেবিলে কিছু ফ্রেশ ফ্রুটস থাকলেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখানে কিছু ফ্রুটস কেটে নেব আর কিছু ফ্রুটস দিয়ে আমি হচ্ছে ফ্রুটস সালাদ বানাবো, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজি ওয়েতে আমি একটা ফ্রুটস সালাদ করে দেখাবো, যে কেউ খুব সহজে এই স্যালাডটা তৈরি করে নিতে পারেন এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর ইফতারের সময় এই গরমের দিনে একটা ফ্রুটস সালাদ থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। তো পেয়ারাগুলো আমি আর ফ্রুটস সালাদে দেবো না, সেই জন্য এগুলো আমি আলাদা করে কেটে একটা প্লেটে নিয়ে নেব। আর কিছু আঙুর আর খেজুর। আর ফ্রুটস সালাদের জন্য আমি আপেল, মালটা আর আঙুরগুলোই নেব। তো এখন আমি প্লেটে এই পেয়ারাগুলো সাজিয়ে নিচ্ছি। যে কোনো খাবারই একটু সাজিয়ে গুজিয়ে প্লেটে সার্ভ করতে আমার অনেক ভালো লাগে, তো সেই জন্যই একটু সাজিয়ে নিচ্ছিলাম। আর আঙুরগুলো একটু কায়দা করে প্লেটে নিয়ে নিলাম। এগুলা আসলে প্রফেশনাল যে ফুড ব্লগার আছেন তাদের কাছ থেকেই শেখা। তো যাই হোক, একটু মজা করলাম। প্লেটের মধ্যে আমার ফ্রুটসগুলো নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফ্রুট স্যালাদের জন্য কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। তো এখানে আমি আঙুরগুলো কাটবো। আঙুরগুলো কাটার পরে কিন্তু ভিতরে একটা বড় বিচি থাকে, ওটা আমি চাকু দিয়ে তারপর বের করে ফেলে দেব। ঠিক এভাবে বিচিটা ফেলে দেওয়ার পরে তারপর আঙুরগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজে ছোট ছোট সাইজ করে নিব। আঙুরগুলো সাইজ করা হয়ে যাওয়ার পরে আমি এখানে কয়েকটা খেজুর কেটে নেব। তো খেজুরগুলো অনেক শক্ত ছিল, ওগুলোকে প্রথমে ছুরি দিয়ে বিচিটা বের করে নিয়েছি, তারপরে একটা কেচি দিয়ে এগুলোকে কেটেছি। এগুলো কিন্তু ছুরি দিয়ে কাটার অবস্থা ছিল না, খুবই শক্ত ছিল। ফ্রুট স্যালাদে খেজুর দিতে আমার অনেক ভালো লাগে, আমার খেতে ভালো লাগে। আর দেখা যায় যে আমার পরিবারের লোকজনও খেতে পছন্দ করে এই ধরনের ফ্রুট স্যালাদ। তো এখানে আমি একটা কেচি দিয়ে খেজুরগুলো কেটে নিচ্ছি। আর আমি আপেলটাকেও ছোট ছোট কিউব করে কেটে নেব। আর মাঝখানে যে বিচিটা আছে সেটা ফেলে দেব। আর মালটার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে এর ছালটা ফেলে দিয়ে তারপর ভিতর থেকে এর শ্বাসটা জাস্ট কেটে তারপর নিয়ে নেব। আর ফ্রুট সালাদের জন্য আমি মিষ্টি দই আর টক দই এখানে ইউজ করব। আপনারা চাইলে এখানে মেয়োনিজও ইউজ করতে পারেন অথবা চিনিও ইউজ করতে পারেন মিষ্টি দইয়ের পরিবর্তে। কেউ কেউ হচ্ছে কনডেন্স মিল্কটাও কিন্তু ফ্রুট সালাদের মধ্যে দিয়ে থাকেন। তো যার যেরকম ইচ্ছা, যেরকম ভালো লাগে সেরকমই ফ্রুট স্যালাডটা তৈরি করা যায়। দেখা যায় ফ্রুট স্যালাদ সব কিছু দিয়ে দেওয়ার পরে এমনিতেই খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু অনেক ভালো খাওয়ার জন্য, শরীরের জন্য। সারাদিন রোজা রাখার পরে এরকম একটা ফ্রুট সালাদ খাওয়া কিন্তু আমাদের জন্য অনেক ভালো। তো ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে, এখন আমি কিছু কিশমিশ নিয়ে নিচ্ছি স্যালাদের মধ্যে দেওয়ার জন্য। তো এখন আমি টক দইটা আগে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। প্রায় 1 কাপের মতো টক দই এখানে নিয়েছি। এখন আমি এর মধ্যে মিষ্টি দই দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 কাপের মতো মিষ্টি দই আমি এখানে দেব। আর হচ্ছে 1 চিমটি পরিমাণ লবণ দেব এখানে। আমি আর এখানে কোনো চিনি ব্যবহার করব না। তো দই দুটোই একসাথে মিক্স করে নিতে হবে। আর এখানে হচ্ছে আমি চাট মশলাটা দিয়েছি, যে চাট মশলা আমরা বিভিন্ন চানাচুর অথবা দই বড়াতে ব্যবহার করি, সেই চাট মশলাটাই কিন্তু এখানে আমি দিয়েছি। চাট মশলার মধ্যেও কিন্তু অনেক লবণ থাকে, সেজন্য লবণটা একটু খেয়াল করে দিতে হবে। তো সব কিছু ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে একটা একটা করে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। তো পরিমাণ বুঝে কিন্তু ফ্রুটসগুলো দিতে হবে, খুব বেশি ফ্রুটস হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো আমি অর্ধেকটা আপেল এখানে দিয়েছি আর বাকি যেগুলো ছিল সবগুলোই এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালো করে এগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে তারপর আমি সার্ভিং ডিশে এগুলোকে নিয়ে নেব। তো এখন আমি বাটিগুলো নিয়ে নিচ্ছি যেগুলোতে আমি এই ফ্রুট সালাদগুলো সার্ভ করব। তো সব বাটিতে ফ্রুট সালাদগুলো নিয়ে তারপরে আমি হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, কারণ ইফতারের এখনও প্রায় ঘন্টাখানেক বাকি আছে।
তো এখন আমি উপর থেকে একটু হানি এখানে দিয়ে দিচ্ছি, খেতেও ভালো লাগবে আর ডেকোরেশনটাও সুন্দর হবে। হানি দিয়ে তারপরে আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব। ইফতারের আগে আগে জাস্ট বের করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো এখন আমি ইফতারের জন্য একটা জুস রেডি করছি। তো সেটার জন্য আমি এখানে একটা বাটিতে পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে গরম পানি দিয়ে তারপরে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে এই চিনিগুলোকে গলিয়ে নেব। অনেকে হচ্ছে পানির সাথে চিনি চুলায় বসিয়ে তারপর গলে যাওয়ার পরে ঠান্ডা করে ইউজ করেন। তো আমি এভাবে করে তারপর এটাকে ঠান্ডা করে নেব। আর এখন একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটাকে হাত দিয়ে এভাবে আগে একটু ম্যাসেজ করে নিতে হবে, তাহলে রসটা ভালো আসে। তো লেবুটা কেটে নিয়ে আমি এর রসটা বের করে নিয়েছি। আর এখানে হচ্ছে পুদিনা পাতারও রস লাগবে, সেজন্য আমি আমার কাছে যে পুদিনা পাতা বাটা ছিল আইস করে রাখা, সেটাকে গলিয়ে নিয়ে এটাকে এখন হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো আঁশ এর মধ্যে না থাকে। লেবুটাও আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো এখন হচ্ছে এই রসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে গ্লাসে ঢেলে তারপর জুসটা রেডি করব। তো এবারে যে গ্লাসটাতে আমি এই জুসগুলো ঢালবো সেই গ্লাসটা ডেকোরেশন করা পালা। এভাবে হচ্ছে লেবু দিয়ে এটাকে একটু ঘষে নিয়েছি, তারপরে হচ্ছে চিনি এর মধ্যে লাগিয়ে দেব। লেবু রসটা লাগানোর ফলে চিনিটা খুব তাড়াতাড়ি গ্লাসের সাথে লেগে যাবে আর গ্লাসটাও দেখতে অনেক আকর্ষণীয় হবে। তো যাই হোক, সবগুলো গ্লাস আমি রেডি করে নিয়েছি। এখন প্রথমে এর মধ্যে লেবু দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে পুদিনা পাতা আর লেবুর রসটা দেব, আর সাথে যে চিনি পানি মিক্স করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে তারপর আইস দিয়ে শরবতটা বা জুসটা সার্ভ করব। তো এখানে লেবু পুদিনার জুসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ইফতারির টেবিলে সব কিছু নিয়ে যাব। একটু পরে আজান দেবে, তখন আমরা ইফতার করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।